আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো অলমোস্ট ইম্পসিবল বলে মনে হওয়া সেই কাজটা করে দেখিয়েছে চেলসি এবং আরও একবার প্রমাণ করেছে যে আসলে ফুটবলে ইম্পসিবল বলে কোনো কিছু নেই। ক্লাব বিশ্বকাপের বর্তমান এই ফরম্যাটের প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে চেলসি দেখিয়ে দিল যে শেষ পর্যন্ত 90 মিনিটের একটা গেমে আপনি এর আগে যত হিস্ট্রি যতটাই ডমিনেন্স নিয়ে আসেন না কেন, প্রত্যেকটা 90 মিনিট তার আগের ওই ইতিহাসগুলো থেকে আলাদা এবং ওই গিভেন মোমেন্টে শেষ পর্যন্ত যারা ভালো করতে পারে, ওই মোমেন্টামটা যারা ধরে রাখতে পারে, ট্রফিটা শেষ পর্যন্ত তাদের ভাগ্যে আসে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন কিভাবে কোল পালমার দুর্দান্ত একটা পারফরমেন্স দিলেন, রীতিমতো গোল্ডেন বল অ্যাওয়ার্ড অর্থাৎ টুর্নামেন্টের সেরা প্লেয়ারই হলেন। আমরা এর পাশাপাশি এই জিনিসটা অবশ্য মেনশন করব, একজন গোলকিপার হিসেবে রবার্ট সানচেজ যে পারফরমেন্সটা দিয়েছেন, বিশেষ করে তার ছয়টা সেভ, ওসমান দেমবেলেকে যেভাবে গোল বঞ্চিত করেছেন, যেভাবে ভিতিনার শট দূরপাল্লার শট ঠেকিয়েছেন কিংবা জোয়াও নেভেজের শটটা ঠেকিয়েছেন, এক কথায় বলা চলে যে যখনই চেলসির একটা ভয় ছিল মনোযোগ হারানোর, যখনই চেলসির আত্মবিশ্বাসের দরকার ছিল, একেবারে পেছন থেকে রবার্ট সানচেজ কিন্তু সেই জিনিসটা করেছেন। তবে আমার কাছে মনে হয় ট্যাকটিক্যালি বড় রকমের পার্থক্যের জায়গা এখানে খুব বেশি নেই। যেটা পার্থক্য হয়েছে সেটা হচ্ছে লুইস এনরিকে তার রেডিমেড সেই সিস্টেমে যে প্লেয়ারদের উপর অনেক বেশি করে ডিপেন্ড করেন, তাদের একটু হলো সাবপার পারফরমেন্স। যেমন প্রথম দুটো গোলের ক্ষেত্রে যদি দেখেন, এমনকি তৃতীয় গোলটা যদি ইনক্লুড করে নেন, প্রথম গোলের ক্ষেত্রে রবার্ট সানচেজ একেবারে ডিপ থেকে একটা লম্বা পাস বাড়িয়েছিলেন মালো গুস্তোর উদ্দেশ্যে এবং গুস্তো সেখানে 1 ভার্সেস 1 সিচুয়েশনে কিন্তু পুরো সিজনে দুর্দান্ত পারফর্ম করা নুনো মেন্ডেসকে পেয়েছিলেন। মেন্ডেস রীতিমতো খেই হারিয়ে ফেলেছিলেন এবং সেখান থেকে গোলটা আসলে ক্রিয়েট হয়। দ্বিতীয় গোলের ক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে আসলে রাইট ফ্ল্যাঙ্কে চেলসি প্লেয়ারদের একটা বিচরণ দেখতে পারবেন। ওয়ান্স অ্যাগেন নুনো মেন্ডেসকে আপনি সেখানে দেখতে পারবেন না, আউট অফ দ্য পজিশন ছিলেন। শুধুমাত্র মেন্ডেস নয়, আশরাফ হাকিমিও কিন্তু একটা সাবপার পারফরমেন্স দিয়েছেন। যে ফুল ব্যাকরা আসলে এই সিস্টেমটার প্রাণকেন্দ্র বলা চলে, তাদের ফাইনালে এত ইম্পর্ট্যান্ট ম্যাচে কিছুটা হলেও ক্লান্তিদায়ক পারফরমেন্স অথবা হতে পারে কোনো একটা ম্যাচে জাস্ট একটা খারাপ দিন, কারণটা যেটা হোক না কেন, এটা বড় রকমের একটা ইস্যু ছিল। প্যারিস সেন্ট জার্মে বলেন কিংবা গত সিজনের বার্সার কথা বলেন, হান্সি ফ্লিকের বার্সার কথা বলেন, এই দুটো দলই কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে। ফাইনাল থার্ডে তাদের অপশনের অভাব নেই এবং তাদের এই গেম প্লে ট্রানজিশনটা অনেক বেশি করে নির্ভর করে ফুলব্যাকরা আসলে কতটুকু ফাইনাল থার্ডে উঠে আসতে পারছেন। এতদিন ধরে এটা নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি কি অসাধারণভাবে করেছেন, যেটা বার্সার ক্ষেত্রে জুলস কুন্ডে কিংবা আলেহান্দ্রো বালদে করেছিলেন। তবে বার্সার ক্ষেত্রেও দেখেছি, এবার পিএসজির ক্ষেত্রেও দেখলাম এমন টাইপের সিস্টেমের একটা বড় রকমের ফ্লয়ের জায়গা এটা। ফুলব্যাকরা যদি পারফর্ম করতে না পারেন, যথাসময় নিচে নামতে না পারেন, তাহলে প্রতিপক্ষ কিন্তু একেবারে সোজা সাপটা ট্যাকটিক্স ফলো করে একের পর এক গোলের সুযোগ তৈরি করতে পারে। যেমন গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে চেলসির শুধুমাত্র ট্যাকটিক্স একটাই ছিল, মইসেস কাইসাদো, এনজো ফার্নান্দেজ মিডফিল্ডে যারাই বল পাবেন তারা ফ্ল্যাঙ্কে মালো গুস্তো বা রিস জেমস যারাই কিনা ওই জায়গা থেকে রাইট ফ্ল্যাঙ্কে মুভ করেন কিংবা লেফট ফ্ল্যাঙ্কে পেদ্রো নেতো, তাদের উদ্দেশ্যে লম্বা বল বাড়াবেন এবং সেখান থেকে তারা 1 ভার্সেস 1 সিচুয়েশন পেলে ডিবক্সে টার্গেট করার চেষ্টা করবেন। একেবারে সিম্পল একটা স্ট্র্যাটেজি। এত কঠিন জিনিস প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে অনেক কোচ কাজে লাগালেন, তবে এনজো মারেস্কা শুধুমাত্র সিম্পল এই স্ট্র্যাটেজির মাধ্যমেই তিনটা গোল কিন্তু বের করে আনতে পারলেন। তবে নাথিং শুড বি টেকেন অ্যাওয়ে ফ্রম কোল পালমার। তাকে সময়ের অন্যতম সেরা একটা ট্যালেন্ট মনে করা হয় এবং বড় ম্যাচে পারফর্ম এর আগেও করেছেন, আরও একবার করলেন। ঠান্ডা মাথার একের পর এক ফিনিশ করেছেন। প্রথম গোলটার ক্ষেত্রে যে প্রেসিশনের সাথে তিনি আসলে ফিনিশ করে এসেছেন, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, শট নেওয়ার স্পেস পাওয়ার পরও নিজের জন্য আরেকটু স্পেস বাড়ানোর জন্য একটু হল্ড বা একটু স্টে করেছেন, বলটা নিজের পায়ে ধরে রেখে পরের যাত্রায় শট নিয়েছেন। তৃতীয় গোলটা যেভাবে তিনি ক্রিয়েট করেছেন, যেভাবে এই ডিফেন্সটা ভেঙেছেন, বেরালদো মার্কিউনেসের ডিফেন্স লাইন, সেন্টার ব্যাক ডিফেন্স লাইনকেও যথেষ্ট পরিমাণ অসহায় মনে হয়েছে, যেটা পুরো সিজন জুড়ে কিন্তু আসলেই একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। অন্যদিকে চেলসির কথা যদি বলি, ক্ষণে ক্ষণে প্যারিস সেন্ট জার্মের সামনে যে মোমেন্টামগুলো এসেছিল এক রবার্ট সানচেজের অসাধারণ পারফরমেন্সের কারণে, সেটা খুব একটা বেশি কার্যকর হয়নি। ডিফেন্সে গুস্তো, কলউইল তারা খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন, কুকুরেইয়ার কথাও বলতে হবে। তবে আমার কাছে মনে হয় মিডফিল্ডে ময়েসিস কাইসাদো একজন ডিস্ট্রয়ার হিসেবে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, যে কারণে আমরা ভিতিনা, ফাবিয়ান রুইজের ইম্প্যাক্টটা কিছুটা হলো নালিফাইড বলে মনে হয়েছে। এটা একটা এজ দিয়েছে চেলসিকে এখানে এবং ওভারঅল একটা টিম পারফরমেন্স চেলসি শেষ পর্যন্ত দেখালো আপনার
এত ফর্মে থাকা, দুর্দান্ত ফর্মে থাকা ফেভারিট একটা দলের বিপক্ষে সবসময় আপনার কমপ্লিকেটেড কিছু করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি নার্ভ ধরে রেখে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নেন, অর্থাৎ নিজেরা খুব একটা বেশি অ্যাটাকিং ফুটবল না খেলে যদি কাউন্টার অ্যাটাক নির্ভর ডিসিপ্লিন ফুটবল খেলেন, তাহলে এই প্যারিস সেন্ট জার্মেইকেও কিন্তু হারানো সম্ভব। তাই দিন শেষে ট্যাকটিক্যাল ব্যাটেল বলেন, ফিজিক্যাল প্লে বলেন, প্লেয়ারদের মাইন্ডসেট বলেন, ফাইনালে সকল কিছুইকে কিন্তু আসলে চেলসি বিট করেছে। ট্রফিটা তাদেরই প্রাপ্য ছিল। ধন্যবাদ সবাইকে।